2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি। হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার। জামিন পেয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাপা নেতা মঞ্জু, ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি সাবরি আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হচ্ছে। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8 অগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। পুলিশ জানায়, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি। স্বৈরাচার শেখ হাসিনার সহযোগীরা একে একে গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও জেপি নেতা আনোয়ার হোসেন মঞ্জু ব্যতিক্রম। তাকে গ্রেফতার করা হলেও গোয়েন্দা দফতর থেকে জামিনে ছেড়ে দেওয়া হয়। তাহলে তার ক্ষমতার উৎস কি? কেন তাকে ছেড়ে দেওয়া হলো? বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শেষ সভা অনুষ্ঠিত হয়েছিল গণভবনে। সেই সভায় আরও অনেকের সাথে অংশ নেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলন দমনে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে হত্যার পাশাপাশি সহিংসতা উস্কে দেওয়ার মামলা হয়। সেসব মামলায় 2 সেপ্টেম্বর আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার হন। পরে গুরুতর অসুস্থতা দেখিয়ে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। শেখ হাসিনার সহযোগী যখন একের পর এক গ্রেফতার হচ্ছেন, দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাদের, সেই সময় আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে তিনি ওই জামিনের পর এখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের প্রার্থী হিসেবে পিরোজপুর 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ার হোসেন মঞ্জু। তবে ব্যক্তিগত সহকারী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি। এই মঞ্জু হলো সবচেয়ে দুষ্কৃতিকারী আনোয়ার হোসেন। সে আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে নির্বাচন করছে, সে হাইরা গেছে। তোমার কার্যকলাপ তুমি দেশো জমাদ্দার গো, তোমারটা খাইছে জমাদ্দারা, এদেশের জনগণ পায় নাই। গণ অভ্যুত্থানের পর পিরোজপুর 2 আসনে ব্যাপক সহিংসতা হয়। অভিযোগ আছে ওই সহিংসতার নেপথ্যেও ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। ওই দিন আমাদের প্রিয় নেতা জনাব মিরাজুল ইসলাম ভাই, তার ঘরটা অগ্নিকাণ্ডে এই পেট্রোল দিয়ে জ্বালাই দিয়েছে জাতীয় পার্টির কিছু লোকজন। একদল লোকাইয়া ওই বাড়িটা ধরাই দিয়েছে, খালি ধরাই দেয় না, সব যেখানে কিছু সব লই গেছে, 2 দিন বই লই গেছে। রাজনীতিতে সুবিধাবাদী নেতা হিসেবে পরিচিত আনোয়ার হোসেন মঞ্জু এখন শেখ হাসিনা দোষর হিসেবে তার জেলে থাকার কথা। কিন্তু তিনি কিভাবে এখনো মুক্ত আছেন? তার ক্ষমতার উৎস কি? সেটাই প্রশ্ন। দীপু শিকদার, 21 টেলিভিশন,
ঢাকা। ক্ষমতা একচ্ছত্র করতে নিজ নির্বাচনী এলাকা নীলফামারী 2 আসনে কোনো প্রতিপক্ষ রাখতে চায়নি সাবেক সংসদ সদস্য ও সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে বিএনপি নেতাসহ 6 জনকে হত্যার অভিযোগ রয়েছে নূরের বিরুদ্ধে। প্রায় 1 যুগ পর হত্যার দায়ে নূরের শাস্তির দাবিতে মুখ খুলেছেন স্বজনেরা। নীলফামারী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2001 সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন একসময়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এরপরই নাটকের চরিত্রের মতোই পাল্টে যায় তার রূপ। বিতর্কিত নির্বাচনে নীলফামারী 2 আসন থেকে বারবার নির্বাচিত হয়ে ক্ষমতার একচ্ছত্র অধিপতি হন তিনি। ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী। 2013 সালের 14 ডিসেম্বর দেশীয় অস্ত্র আর বিশাল গাড়িবহর নিয়ে বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালান আসাদুজ্জামান নূর ও তার ক্যাডার বাহিনী। তাকে বাড়িতে না পেয়ে নির্মম নির্যাতন চালায় তার পরিবারের সদস্যদের উপর। ভাঙচুর ও লুটপাট চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিকল্পিতভাবে আসছিল আমার স্বামীকে হত্যা করার উদ্দেশ্য, কিন্তু আমার স্বামীকে ওই মুহূর্তে পাইনি। আত্মগোপনে গিয়েও শেষ রক্ষা হয়নি রব্বানীর। 2014 সালের 15 জানুয়ারি র্যাব পরিচয়ে আটক করা হয় তাকে। 18 জানুয়ারিতে মিলে তার মরদেহ। আসাদুজ্জামান নূর নিজেই বলছে যে রব্বানীর লাশ দেওয়া হবে না, লাশ আমরা পুড়ে ফেলবো। 1 যুগ পর এসে আসাদুজ্জামান নূর সহ হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন স্বজনরা। চাইছেন সর্বোচ্চ শাস্তি। আমার বাবা কে তারা নৃশংসভাবে হত্যা করেছে, এটার বিচার চাই। স্কুলে যে কোনো অনুষ্ঠানে আমার সবার বাবা যায়, কিন্তু আমার বাবা যায় না কেন? আমার ছেলের অনেক শাস্তি দিয়ে মারছে, জানেন। আমার এই শাস্তির বিচার চাই, আমি ন্যায্য বিচার চাই। নূর তার ক্ষমতার দাপট বাড়াতে সে সময় শুধু রব্বানী নয়, হত্যা করা হয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের 7 নেতাকে। রব্বানী বউ, ছোট ছোট বাচ্চা, মহিদ, আতিক, এদের বাবা বাচ্চা বাড়ির এরকম অবস্থা, তারা খুব কষ্টের ভিতরে। তবে বিএনপি নেতারা বলছেন নাটকবাজ নূরের ঢাকায় অঢেল সম্পত্তি থাকলেও নীলফামারীতে রয়েছে একটি মাত্র টিনশেড বাড়ি। এখানে আসা যাওয়া থাকতো প্রয়োজনে, আর বাকি সময় রাজত্ব করত তার ক্যাডার বাহিনী। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। যদিও বিভিন্ন মহল থেকে তার প্রত্যর্পণের দাবি ভারতকে একটি কূটনৈতিক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। বিষয়টি বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককেও পরীক্ষার মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে হত্যাসহ মামলা হয় 4টি। সেই ধারাবাহিকতায় এ পর্যন্ত দেশ জুড়ে ১৫০ শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে, আর এর মধ্যে হত্যা মামলায় রয়েছে ১৫৭টি। তারপরও সাবেক এই প্রধানমন্ত্রীর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে আইনের আরও সংশোধন করতে হবে। আইন অনুযায়ী যখন আসামিকে না পাওয়া যাবে এবং যদি আমরা তদন্তে এটা পাই যে উনি দেশের বাইরে আছেন, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের কি ধরনের চুক্তি আছে বা এক্সট্রাডিশন ট্রিটি আছে কিনা এইসব। কিন্তু এই যে ফিরিয়ে আনার ব্যাপারটা, এইটা কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। এটা ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এটা করতে পারে না। ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনা ভারতের সদিচ্ছার উপর নির্ভর করে। তার বিরুদ্ধে প্রথমত যদি মামলা থাকে এবং ওই মামলায় উনি যদি সাজাপ্রাপ্ত হন, সেক্ষেত্রে হলো তারা যদি বলে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে, সেক্ষেত্রে তারা প্রত্যর্পণ রিফিউজ করতে পারে। ভারত ছাড়া আর কোনো দেশে শেখ হাসিনার আশ্রয় পাওয়ার সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানালে অন্য অনেক দেশও তাদের অনুসরণ করতে পারে। আইনের বাইরে গিয়ে বা পাশ কাটিয়ে তাকে ইউকেতে আশ্রয় দেওয়ার সম্ভাবনা খুব কম। আর ইউকে তো দেবে না, ইউএস কিন্তু অলরেডি তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। তো ইউকে এবং ইউএস যে সিদ্ধান্ত নেয়, ধারাবাহিকভাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং কানাডা কিন্তু দে ফলো সুইট, তারা একইভাবে অনুসরণ করে। তবে যতই বাধা আসুক না কেন, সাবেক স্বৈর শাসক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচারের দাবি জোরালো হচ্ছে চারদিকে। আকবর হোসেন সুমন,
একুশে টেলিভিশন, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মণিপুর পাড়ার বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রিমান্ডে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মুসাদ্দির খান জ্যোতির দেয়া তথ্য মতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায় প্রায় 3 ঘন্টা ধরে চলা অভিযানে 2টি হরিণের শিং, 1টি জেব্রার চামড়া, 1টি হরিণের চামড়া, নগদ 3 লাখ টাকা ও 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় 5 জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে একটি হত্যা মামলায় আশুলিয়া থানায় আসামি ছিলেন। অভিযান করা অবস্থায় উক্ত আসামির ঘর থেকে অবৈধভাবে এই 3টে জিনিস আমরা উদ্ধার করি, অর্থাৎ হরিণের চামড়া, হরিণের শিং এবং জেব্রার চামড়া, এগুলো উদ্ধার করি। 4 জনের কাছ থেকে এগুলো টাকা এবং উদ্ধার হয়, সেটাও নিয়ে আলাদা একটা মামলা তেজগাঁও থানায় রুজু হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় শাহাদাত নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানায় শাহাদাত কাটাসুর এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে গেলে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথাড়ি আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায় এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এটি প্রেম ঘটিত কোনো বিষয় কিনা খতিয়ে দেখা হবে বলেও জানায় পুলিশ। একটা মেয়ের সাথে দেখা করতে গেছে, ওই মেয়ে আর কি দেখা করছে, পরে আর কি কোন সাইডেতে জানি পোলা পাই না আর কি মেয়েটারে চাপাই দিয়া ওরে মানে কি কোবাইছে। প্রেম ঘটিত কারণে এটা ঘটে থাকতে পারে, তবে এখনো নিশ্চিত নই। আমরা চারিদিকেই চেষ্টা করছি, অপরাধীরা ইনশাল্লাহ শনাক্ত হবে। আমরা সোর্স এবং ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি। হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার। জামিন পেয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাপা নেতা মঞ্জু, ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।